বলছিলাম, তাই গ্রাম থেকে এবং ছোট ছোট যেই জায়গাগুলো সেখান থেকে গরিব মানুষদেরকে হায়ার করা হতো এবং তারা সেখান থেকে শহরে এসে এসব কাজ করতো। কিছু কিছু মানুষরা প্ল্যান্টেশনস মানে আসাম, মরিশিয়াস, ত্রিনিদাদ আর ইন্দোনেশিয়াতেও কিছু কিছু প্ল্যান্টেশনসে কাজ করতো। আচ্ছা, হু কুড প্রডিউস শুজ? লেদার ওয়ার্কার্স বলে একটা আলাদা কাজ ছিল, তারাই হচ্ছে শুজ প্রডিউস করতে পারতো। এদের আবার খুব প্রফিট হয়েছিল তোর ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, যেহেতু সেইকে পুরো আর্মিটার জন্য লেদার শুজ লাগতো অনেকটা, তো সেই হাই প্রাইসে লেদার শুজ তারা বিক্রি করতো, তাই জন্য এই মানে লেদার ওয়ার্কারদের এদের এই সময়টা খুব প্রফিট হয়েছিল। তো এবার পড়ে নিচ্ছি জিনিসটা, যাই হোক। There were other jobs too. The army, for instance, offered opportunities. আচ্ছা, এই গরিব মানুষদের জন্য আরও আলাদা আলাদা জবস অপরচুনিটি ছিল, যেমন তারা আর্মিতে চাইলে কাজ করতে পারতো। A number of মাহার পিপল, যা মানে মাহার একটা কাস্ট, ঠিক আছে, মাহার পিপল হু ওয়ার রিগার্ডেড অ্যাজ আনটাচেবল, যারা আনটাচেবল বলা হতো, তারা হচ্ছে মাহার রেজিমেন্ট বলে একটা জায়গা ছিল আর্মিতে, সেখানে কাজ করতো। দ্য ফাদার অফ বি আর আম্বেদকর, দ্য লিডার অফ দলিত মুভমেন্ট, টট অ্যাট অ্যান আর্মি স্কুল। বি আর আম্বেদকরের যে বাবা ছিলেন, সে একটা আর্মি স্কুলে পড়াতেন, তিনিও মাহার কাস্টের ছিলেন, ঠিক আছে। In the Bombay Presidency as late as 1829, untouchables were not allowed into even government schools. 1829-এ আনটাচেবলদের মানে অছুত যারা, তাদেরকে স্কুলে অ্যালাউ করা হতো না তাদেরকে, এবং যদি খুব মানে তাও অ্যালাউ যদি তাও করা হতো, তখন তাদেরকে বলা হতো তারা বাইরে বারান্দায় চট পেতে তাতে বসবে, কারণ তাদেরকে ক্লাসে অ্যালাউ করা হতো না, কারণ তারা মানে মানুষরা মনে করতো যে তারা যদি অন্যদের মাঝখানে বসে, আপার কাস্টদের মাঝখানে বসে, তাহলে আপার কাস্টরা পলিউট হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, মানে সত্যি। যাই হোক, দুবলাস লেবার্ড ফর আপার কাস্ট ল্যান্ড ওনার্স কাল্টিভেটিং দেয়ার ফিল্ডস অ্যান্ড ওয়ার্কিং অ্যাট এ ভ্যারাইটি অফ অড জবস অ্যাট দ্য ল্যান্ড হাউস। কিছু এক্সপ্লেন করার নেই এখানে। আচ্ছা, ডিমান্ডস ফর ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস। 19th সেঞ্চুরির সেকেন্ড হাফ হতে না হতেই নন ব্রাহ্মণ কাস্ট যারা ছিলেন, তারা কাস্ট ডিসক্রিমিনেশন এবং সোশ্যাল ইকুয়ালিটি আর জাস্টিসের জন্য আওয়াজ ওঠাতে লাগলেন। দ্য সাতনামি মুভমেন্ট ইন সেন্ট্রাল ইন্ডিয়া ওয়াজ ফাউন্ডেড বাই ঘাসিদাস। সেন্ট্রাল ইন্ডিয়াতে ঘাসিদাস বলে একজন সাতনামি মুভমেন্ট শুরু করেছিলেন, যেটা মানে এরা হচ্ছে লেদার ওয়ার্কার্সদের মধ্যে, যেটা আগে বললাম লেদার ওয়ার্কার্স মানে মাদি গাছ যারা শু আর কি বানাতো যারা, তাদের নিয়ে এই মুভমেন্টটা শুরু করেছিলেন। এই মুভমেন্টটা হচ্ছে তাদের সোশ্যাল স্টেটাসটাকে ইমপ্রুভ করার জন্য। ইন ইস্টার্ন বেঙ্গল, হরিদাস ঠাকুরস মাতুয়া সেক্ট ওয়ার্কড অ্যামাউন্ট চান্দালা কাল্টিভেটার্স। ইস্ট বেঙ্গলের দিকে হরিদাস ঠাকুর যে মাতুয়া সেক্ট থেকে ছিল, সে যারা এই মানে এরকম কী বলবো আওয়াজ উঠিয়েছিল মানে কাস্ট ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, চান্দলা কাল্টিভেটার্সের সাথে। হরিদাস কোয়েশ্চেন ব্রাহ্মণিক্যাল টেক্সট দ্যাট সাপোর্টেড দ্য কাস্ট সিস্টেম। হরিদাস কোয়েশ্চেন করেছিল কিছু কিছু ব্রাহ্মণিক্যাল টেক্সট মানে ব্রাহ্মণের ধর্মের টেক্সট যেগুলো কাস্ট সিস্টেমটাকে সাপোর্ট করতো। In what is present day Kerala, a guru from Izava caste, Sri Narayana Guru, proclaimed the ideas of unity for his people. এখন প্রেজেন্টে যেখানে কেরালা আছে সেখানে একজন গুরু ছিলেন এজাভা কাস্টের, তার নাম ছিল শ্রী নারায়ণ গুরু। তিনি প্রোক্লেম করেছিলেন পুরো সব মানে ঐক্যতা যেটা হয় মানুষদের মধ্যে, যেটা আমাদের ক্লাসে নেই, যাই হোক, সেই ঐক্যতার জন্য তিনি আওয়াজ উঠিয়েছিলেন। হি আর্গিউড অ্যাগেন্স্ট ট্রিটিং পিপল আনইকুয়ালি অন দ্য বেসিস অফ কাস্ট ডিফারেন্সেস। তিনি আর্গিউ করেছিলেন যে মানুষদেরকে কেন আনইকুয়ালি ট্রিট করা হবে কাস্ট ডিফারেন্সের জন্য। অ্যাকর্ডিং টু হিম অল হিউম্যান কাইন্ড বিলং টু দ্য সেম কাস্ট। তার অ্যাকর্ডিংয়ে মানে পুরো মানুষ জাতিটাই একটা সেম কাস্টে বিলং করতো। ওয়ান অফ হিস ফেমাস স্টেটমেন্টস ওয়াজ ওরু জাতি ওরু মাতাম ওরু দৈবম মনুষ্যানু, মানে ওয়ান কাস্ট ওয়ান রিলিজিয়ন ওয়ান গড ফর হিউম্যান কাইন্ড। তার কথা ছিল এখানে একটাই কাস্ট আছে, একটাই রিলিজিয়ন আছে এবং একটাই ভগবান আছে হিউম্যান কাইন্ডের জন্য। All these sects were founded by leaders who came from non-Brahman caste and worked amongst them. এই সবকটা মুভমেন্টই ফাউন্ড করা হয়েছিল লিডার্সরা যারা নন ব্রাহ্মণ কাস্ট থেকে আসতো। তারা চেঞ্জ করতে চাইছিল এই হ্যাবিটগুলো এবং প্র্যাকটিসেসগুলো যেগুলো ডমিনেন্ট কাস্ট মানে আপার কাস্ট যে ডমিনেন্সটা দেখাতো লোয়ার কাস্টের ওপর, সেটাকে প্রিভেন্ট করার জন্য তারা নিজেদের মধ্যে একটা সেলফ এস্টিম ক্রিয়েট করার চেষ্টা করছিলেন। গুলামগিরি।
One of the most vocal amongst the lower caste leaders was Jyotirao Phule. জ্যোতিরাও ফুলে ছিলেন সবথেকে লাউড একজন লোয়ার কাস্ট লিডার, মানে অনেকটাই তো লিডাররা ছিল, যেমন বললাম এই হরিদাস ঠাকুর, ঘাসিদাস, শ্রী নারায়ণ গুরু, এদের মধ্যে সবথেকে যে আওয়াজ যার জোরে ছিল, সবথেকে স্ট্রং যে ছিলেন, তার নাম ছিল জ্যোতিরাও ফুলে। বর্ন ইন 1827, হি স্টাডিড ইন স্কুলস সেট আপ বাই খ্রিশ্চান মিশনারিজ। 1827 তিনি গ্রহণ করেছিলেন এবং তিনি খ্রিশ্চান মিশনারি দ্বারা যেই লোয়ার কাস্টের জন্য যেই স্কুলগুলো হতো সেখানে পড়েছিলেন। অন গ্রোয়িং আপ ধীরে ধীরে তিনি নিজের একটা আইডিয়া ডেভেলপ করতে লাগলেন কাস্ট সোসাইটির ইনজাস্টিসে। He set out to attack the Brahmins' claim that they were superior to others since they were Aryans. আচ্ছা, এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে ইন্ডিয়াতে এখানে তো অরিজিনাল ইনহ্যাবিটেন্টস যারা, সেটা হচ্ছে ট্রাইবালরা, ঠিক আছে, যারা আদিবাসী আমরা বলি, তারা হচ্ছে অ্যাকচুয়াল অরিজিনাল ইনহ্যাবিটেন্টস ইন্ডিয়াতে তো ব্রাহ্মণ, মুসলিম এরা কেউই ছিল না। এরা হচ্ছে জার্মানির ওই দিক থেকে আরিয়ানসরা এসেছিলেন, আর কি বেশ ভুলে গেছি আমি, যাই হোক আরিয়ানসরা এসেছিলেন। এবার এসে এখানে এসে তোর কী বলে এটাকে বাসস্থান করেছে, দিয়ে ধীরে ধীরে ইন্টারব্রিড হয়েছে, দিয়ে একটা আলাদা জাতি হয়েছে। এবার ব্রাহ্মণসরা যারা ক্লেম করতো যে না এটা আমরা সব থেকে সুপিরিয়র, এই জ্যোতিরাও ফুলে বলতো যে ব্রাহ্মণরা অন্য জায়গা থেকে এসছে, তারা আরিয়ানস, তাদের এই জায়গায় কোনো রাইট নেই, তাহলে তাদের ক্লেম করারও কোনো অধিকার নেই। ফুলে আর্গিউড দ্যাট দ্য আরিয়ানস ওয়ার ফরেনার্স। তিনি আর্গিউ করেছিলেন যে আরিয়ানসরা ফরেনার ছিল, তারা কিন্তু এখানকার ইনহ্যাবিটেন্টস ছিল না, তারা বাইরে থেকে এসেছিল, সাবকন্টিনেন্ট থেকে। তারা অ্যাকচুয়াল যে কান্ট্রির মানুষ তাদেরকে হারিয়েছিল, আলাদা করে দিয়েছিল, সাবজুগেটেড মানে হারিয়ে দিয়ে আলাদা করে দিয়েছিল। যারা অ্যাকচুয়ালি এখানে থাকতো, মানে আসল অরিজিনাল ইনহ্যাবিটেন্টস আরিয়ানসদের আসার আগে যারা তো থাকতো, তাদেরকে তিনি তারা তাড়িয়ে দিয়েছিল। অ্যাজ দ্য আরিয়ানস এস্টাবলিশ দ্যার ডমিনেন্স, দে বিগন লুকিং অ্যাট দ্য ডিফিটেড পপুলেশন অ্যাজ ইনফেরিয়ার অ্যাজ লো কাস্ট পিপল। যেহেতু আরিয়ানরা ধীরে ধীরে তাদের সাম্রাজ্য গড়ে তুলেছিল, তারা লোয়ার কাস্টদেরকে ইনফেরিয়ার দেখতো, তুচ্ছ দেখতো। অ্যাকর্ডিং টু ফুলে, দ্য আপার কাস্ট হ্যাড no right to their land and power. In reality, the land belonged to indigenous people, the so-called low caste. আসলে তার মনে হতো যে আপার কাস্টদের এই জমিতে কোনো রকম কোনো অধিকার নেই, কারণ আসলে এই ল্যান্ডটা ইন্ডিজিনিয়াস মানে আদিবাসী এবং যাদেরকে লো কাস্ট বলা হয় তাদের কাছে বিলং করে। Fuller claimed that before Aryan rule there existed a golden age when warrior peasants tilled the land and ruled the Maratha countryside in just and fair ways. ফুলে ক্লেম করছিল যে আরিয়ানরা আসার আগে যেখানে একটা খুব সুন্দর গোল্ডেন এজ ছিল, যেখানে সব শান্তিময় ছিল এবং ওয়ারিয়াররা ফার্মার্সরা জমিতে চাষ করতো এবং মারাঠা কান্ট্রি সাইডে খুব সুন্দরভাবে চলতো। He proposed that Shudras, মানে laboring caste, and Ati Shudras, মানে untouchable, মানে Dalits, should unite to challenge caste discrimination. তিনি বলেছিলেন যে শূদ্রা এবং অতি শূদ্রাদের একসাথে একত্রে মিলে এই কাস্ট ডিসক্রিমিনেশনটাকে চ্যালেঞ্জ করা উচিত। দ্য সত্যা শোধক সমাজ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফুলে ফাউন্ড প্রোপাগেটেড কাস্ট ইকুয়ালিটি। এবার জ্যোতিরাও ফুলে একটা সত্যা শোধক সমাজ বলে একটা অ্যাসোসিয়েশন ফাউন্ড করেছিলেন, যেটা কাস্ট ইকুয়ালিটি প্রোপাগেট করতো। এটা পড়ে নিস। In 1873, Phule wrote a book named Gulamgiri, meaning slavery. 1873 ফুলে একটা বই লিখেছিলেন গুলামগিরি, যেটার নাম মানে যেটা বলা হতো স্লেভারি বলে। Some 10 years before this, the American Civil War had been fought, leading to the end of slavery in America. 1873 এর 10 বছর আগে আমেরিকান সিভিল ওয়ার করা হয়েছিল, যেটা স্লেভারি মানে আমেরিকারা কী করতো, সাউথ আফ্রিকা থেকে কালো যারা আর কি কালো রং, যাদের গায়ের রং কালো ছিল, তাদেরকে ধরে আনতো এবং দাসী বানিয়ে দিত, জোর করে তাদেরকে স্লেভারি করাতো। এবার এই ফুলে মানে জ্যোতিরাও ফুলে তার বইটাকে সেই সব আমেরিকানসদের ডেডিকেট করে লিখেছিলেন যারা লড়াই করেছিলেন এই দাসীদেরকে ফ্রি করার জন্য, দাস এস্টাবলিশিং এ লিঙ্ক বিটুইন দ্য কন্ডিশনস অফ দ্য লোয়ার কাস্ট ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ব্ল্যাক স্লেভস ইন আমেরিকা। তাই জন্য এই বইটা লিখে তিনি এই ইন্ডিয়ার যে লোয়ার কাস্ট দলিতরা, তাদের সাথে আমেরিকার যে ব্ল্যাক স্লেভস মানে আফ্রিকা থেকে যাদেরকে নিয়ে আসা হতো, মানে ট্রাইবাল লো কাস্ট, তাদের মাঝখানে একটা লিঙ্ক স্থাপন করেছে। এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য লিঙ্ক, তখন এটা বুঝে লিখতে হবে।
As the example shows, fully extended his criticism of the caste system to argue against all forms of inequality. এই এক্সাম্পলটাই দেখায় যে ফুলে তার ক্রিটিসিজমের অ্যাগেনস্টটা কাস্ট সিস্টেমের অ্যাগেনস্টে ক্রিটিসিজমটা দেখায় এবং ইনইকুয়ালিটির অ্যাগেনস্টে ফর্ম করে। He was concerned about the plight of upper caste women, the miseries of the laborer and the humiliation of the low caste. তিনি অ্যাকচুয়ালি আপার কাস্ট যে উমেনরা তাদেরকে তো অনেক রেস্ট্রিকশনস দেওয়া হতো, আমি তো যেটা বললাম আগেই, তাদের অ্যাগেন্স্ট মানে তাদেরকে নিয়ে খুব চিন্তিত ছিলেন এবং লেবারার যারা কাজকর্ম করতো স্লেভসরা তাদের যত বিপদ ছিল তাদেরকে সেটাকে নিয়েও কনসার্ন ছিলেন এবং লো কাস্টদের যে হিউমিলিয়েশন মানে অত্যাচার করা হতো মানে কি বলবো ইনসাল্ট করা তো সেটা নিয়েও খুব কনসার্ন ছিলেন। দিস মুভমেন্ট ফর কাস্ট রিফর্ম ওয়াজ কন্টিনিউড ইন দ্য 20th century by other great Dalit leaders like Dr. B.R. Ambedkar in Western India and E.V. Ramaswamy Naikar in the South. এবার এই এরকম রিফর্মটা 20th সেঞ্চুরিতেও কন্টিনিউ হতে থাকলো। আলাদা আলাদা দলিত লিডার্স লাইক ডক্টর বি.আর. আম্বেদকর ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া, E.V. Ramaswamy Naikar in the South. আচ্ছা, হু কুড এন্টার টেম্পলস। এবার আম্বেদকর যেটা বলছি, বি.আর. আম্বেদকর তো মাহার ফ্যামিলিতে মানে একজন লোয়ার কাস্ট দলিত ছিলেন। তিনি অ্যাজ এ চাইল্ড অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছিলেন যে এভরিডে লাইফে কীভাবে তাকে আলাদা সবার থেকে আলাদা করা হতো, আলাদা রাখা হতো, যেহেতু তিনি একটা লোয়ার কাস্ট থেকে বিলং করতেন। ইন স্কুল তাকে মানে ক্লাসরুমের আউটসাইড বসতে বলা হতো মাটিতে, এবং বলা হতো মানে যেখান থেকে আপার কাস্ট চিলড্রেনরা যেই কল থেকে জল খায় সেই কলের যেন না যে দেয়। তারপরে স্কুল ফিনিশ করার পর তিনি ইউএসএ ফেলোশিপ পান এবং হায়ার স্টাডিজ করেন। তিনি ইন্ডিয়াতে রিটার্ন করার পর 1990-তে আপার কাস্ট পাওয়ার নিয়ে খুব ভালো করে একটি বই লিখেছিলেন, যেটা হচ্ছে বলতে চাইছিল যে ডিসক্রিমিনেশন করার মাঝখানে হ্যাঁ তিনি লিখেছিলেন আপার কাস্টটা কীভাবে তাদের পাওয়ারটা লোয়ার কাস্টদের ওপর দেয়। 1927-এ আম্বেদকর একটা টেম্পল এন্ট্রি মুভমেন্ট শুরু করেছিলেন, যেখানে মাহার কাস্ট যারা ফলোয়ার ছিলেন লোয়ার কাস্ট থেকে তারা মন্দিরে গিয়ে যেখান থেকে ব্রাহ্মণ পিসরা যেই জল ইউজ করতো সেই মন্দিরে ঢুকে সেই জলটা দলিতরা ইউজ করেছিলেন। তাই জন্য ব্রাহ্মণ যে প্রিস্টরা পুরোহিতরা ছিল তারা খুবই আউটরেজড মানে বিশাল মানে রেগে গেছিলো, এরকম একটা মুভমেন্ট ছিল। যাই হোক, আম্বেদকর led 3 such movements for temple entry between 1927 and 1935. 1927 এবং 1935 এর মাঝখানে আম্বেদকর এরকম সেম তিনখানা মুভমেন্ট টেম্পল এন্ট্রি মুভমেন্ট শুরু করেছিলেন। দ্য নন ব্রাহ্মণ মুভমেন্ট, আচ্ছা আর্লি 20th সেঞ্চুরিতে নন ব্রাহ্মণ মুভমেন্ট স্টার্ট হয়েছিল। এই ইনিশিয়েটিভটা এসেছিল নন ব্রাহ্মণ কাছ থেকে যারা এডুকেশন, ওয়েলথ এবং ইনফ্লুয়েন্সের মানে অ্যাক্সেস দাবি করেছিল। মানে নন ব্রাহ্মণ কাস্টদের তো এডুকেশন, পড়াশোনা, ওয়েলথ, টাকা পয়সা এইসবের থেকে বঞ্চিত করা হয়েছিল, কিন্তু তারা এইগুলোর জন্য ডিমান্ড করতে লাগলো। তারা আর্গি করতে লাগলো যে ব্রাহ্মণরা মানে সেম ব্যাপার আর কি। তারা বলতে যে মানে প্রথমে যেটা বললাম জ্যোতিরাও ফুলে যেটা বলতো, এরাও তাই বলতে লাগলো যে ব্রাহ্মণরা আরিয়ান ইনভেডার্সদের হায়ার্স ফ্রম দ্য নর্থ, যারা সাউদার্ন মানে অরিজিনাল ইনহ্যাবিটেন্টসের থেকে ল্যান্ডটা কেড়ে নিয়েছে, এবং অরিজিনাল যারা ইনহ্যাবিটেন্টস তারা ইন্ডিজিনিয়াস দ্রাবিদান রেসেস থেকে। তারা অলসো চ্যালেঞ্জ করছে যে ব্রাহ্মণিক্যাল যে ক্লেমসরা যেটা করে সেটা হচ্ছে উচিত না, এবং আসল জমিটা এই ট্রাইবালসদেরই পাওনা। E.V. Ramaswamy Naikar or Periyar, as he was called, came from a middle class family. E.V. Ramaswamy Naikar একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছিলেন। ইন্টারেস্টিংলি হি হ্যাড বিন অ্যান অ্যাসকেটিক মানে সাধু। আর্লি লাইফে একজন সাধু ছিলেন। তারপরে সংস্কৃত স্ক্রিপচার্স খুব ভালো করে পড়েছিলেন। তারপরে কংগ্রেসের একজন মেম্বার হয়েছিলেন, কিন্তু সেটা ছেড়ে দিয়েছিলেন যখন তিনি জানতে পারলেন যে একটা ফিস্টে মানে একটা কোনো আয়োজনে, কোনো একটা উৎসবের সময় কংগ্রেসের রুলার্সরা, ন্যাশনালিস্টরা সিটিং অ্যারেঞ্জমেন্টটা কাস্ট ডিস্টিংশন করা হতো, মানে লোয়ার কাস্টরা আপার কাস্টের থেকে দূরে বসবে সেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হতো। তাই জন্য তিনি এরকম ডিসগাস্ট ফিল করে কংগ্রেসটা ছেড়ে দিয়েছিলেন। Convinced that untouchables had to fight for their dignity, Periyar founded the self-respect movement. তিনি বুঝতে পেরেছিলেন যে অছুতদের নিজেদের রাইটসের জন্য ফাইট করতে হবে, নিজেদের ডিগনিটির জন্য ফাইট করতে হবে। তাই জন্য পেরিয়ার শুরু করেছিলেন সেলফ রেসপেক্ট মুভমেন্ট। তিনি আর্গে করেছিলেন যে অছুত যারা তারা অ্যাকচুয়াল
আফোল্ডার ছিল তামিল এবং দ্রাবিডিয়ান কালচার, যেটা ব্রাহ্মণরা সাবজুগেট করে দিয়েছিল। হি ফেল দ্যাট অল রিলিজিয়াস অথরিটিস স সোশ্যাল ডিভিশনস অ্যান্ড ইনইকুয়ালিটি অ্যাজ গড গিভেন। তার মনে হতো যে সব রিলিজিয়াস অথরিটিসরাই সোশ্যাল ডিভিশনস আর ইনইকুয়ালিটি দেখাতো গড গিভেন, ভগবানের দ্বারা দেওয়া। আনটাচেবলস হ্যাড টু ফ্রি দেমসেলভস দেয়ারফর ফ্রম অল রিলিজিয়ন্স ইন অর্ডার টু অ্যাচিভ সোশ্যাল ইকুয়ালিটি। তারা যেন অছুতদের নিজেদেরকে ফ্রি করতে হতো যাতে সব রিলিজিয়াসরা একসাথে ইকুয়ালিটির সাথে থাকতে পারে। Periyar was an outspoken critic of Hindu scriptures, especially the codes of Manu, the ancient lawgiver, and the Bhagavad Gita and the Ramayana. এবার পেরিয়ার কী ছিলেন? হিন্দু স্ক্রিপচারের ক্রিটিক ছিলেন, তিনি অপোজ করতেন। স্পেশালি ছিল দ্য কোডস অফ মানু বলে একটা স্ক্রিপচার আছে, দ্য এনশিয়েন্ট লগিভার, দ্য ভগবদ গীতা অ্যান্ড দ্য রামায়ণ, তিনি অপোজ করতেন। তিনি বলতেন এই টেক্সটগুলোকে ইউজ করা হয় ব্রাহ্মণরা তাদের লো কাস্টের ওপর যে অথরিটিটা দেখানোর জন্য। এই টেক্সটগুলো ইউজ করা হয় মেনরা যেভাবে পুরুষরা নারীদের ওপর তাদের অত্যাচার এবং তাদের বেশি সুপিরিয়ারনেসটা দেখানোর জন্য। তাই জন্য তিনি বলতেন, মানে তার কথাতে ছিল যে হিন্দু স্ক্রিপচারের জন্যই হচ্ছে মেন প্রবলেমটা হয়েছে। আচ্ছা, এখানে দেখে বোঝা যাচ্ছে, মানে যেটা ইনি লিখেছিলেন, এখানে লিখে বলতে চাইছিলেন যে এই মানে যেভাবে অত্যাচার করা হয়, আপার কাস্ট আর লো কাস্টের ওপর অত্যাচার করে বা হাজব্যান্ড ওয়াইফের ওপর অত্যাচার করে, তো এটা সব কিছু হচ্ছে সংস্কৃতের সাথে অ্যাসোসিয়েশনের জন্য তার মনে হতো। ঠিক আছে, যাই হোক, দিস assertions did not go unchallenged. The forceful speeches, writings and movements of lower caste leaders did lead to rethinking and some self-criticism among আপার কাস্ট ন্যাশনাল লিডার্স। এই সব দাবিগুলো, মানে এই যে লোয়ার কাস্টরা এত মুভমেন্ট করেছিল, এইসব কিন্তু আনচ্যালেঞ্জ যায়নি। যেহেতু তুমি কিছু অপোজ যদি করতে চাও সোসাইটিতে, তাহলে সেটা সবসময় আনচ্যালেঞ্জ যায় না, সমাজও তোমার এগেনস্টে যেতে চাইবে। তাই জন্য অর্থোডক্স যে হিন্দু সোসাইটি, তারাও রিয়াক্ট করতে লাগলো। সনাতন ধর্মসভা, ভারত ধর্ম মহামণ্ডল নর্থ, এরকম অ্যাসোসিয়েশন বানিয়ে, এবং ব্রাহ্মণ সভা ইন বেঙ্গল। মনে রাখবি, ব্রাহ্ম সমাজ আর ব্রাহ্মণ সভা কিন্তু দুটো আলাদা। এবার এরা করতে লাগলো কি, দ্য অবজেক্ট অফ দিস অ্যাসোসিয়েশন ওয়াজ টু আপহোল্ড কাস্ট ডিস্টিংশনস অ্যাজ এ কর্নারস্টোন অফ হিন্দুইজম। এরা বলতে লাগলো, এদের অবজেক্টটা ছিল যে এই অ্যাসোসিয়েশনগুলো, এই যে সংস্থাগুলো, এইগুলো আপহোল্ড করতো কাস্ট ডিস্টিংশন। এরাও সাপোর্ট করতো যে কাস্ট ডিস্টিংশন, মানে আপার কাস্ট আর লোয়ার কাস্টের মাঝখানে যে ডিফারেন্সটা, সেটা এরা প্রশ্রয় দিত। আর হিন্দুইজমের জন্য একটা বিশাল কর্নারস্টোন করতো, যেটা and show how this was sanctified by scriptures, এবং দেখাতো যে কীভাবে আমাদের এনশিয়েন্ট স্ক্রিপচার্সগুলো এগুলোকে সাপোর্ট করে। ডিবেটস অ্যান্ড স্ট্রাগলস ওভার কাস্ট কন্টিনিউড বিয়ন্ড দ্য কলোনিয়াল পিরিয়ড অ্যান্ড আর স্টিল গোয়িং অন ইন আওয়ার ওন টাইমস। ডিবেটস এবং স্ট্রাগল এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে, এবং মানে ব্রিটিশের সময় থেকে চলে যাচ্ছে আর এখনও হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার এইগুলো বোঝানোর কিছু নেই, এখান থেকে তেমন কিছু আসবে না, তাও পড়ে নিচ্ছি যে আমি এখন আর বোঝাচ্ছি না, আমার টায়ার্ড হয়ে গেছি আমি। যাই হোক, আচ্ছা, এবার এখান থেকে কি কোয়েশ্চেন আসতে হবে আমি বলছি। এখান থেকে ওইরকম এক একজনের নাম আসতে পারে, ঘাসিদাসকে কী করেছিল, তারপরে রাজা রামমোহনের কন্ট্রিবিউশন বলো। এবার অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেনে কি আসতে পারে যে এই আগে কি হতো, মানে কী করা হতো এনশিয়েন্ট টাইমে, আর এখন কী চেঞ্জেস হয়েছে। মানে বইয়ের মধ্যে যেটা পঁচিশ, তো সেটা তোকে লিখতেই হবে, আর এখন তোর আশেপাশে যেটা দেখছিস সমাজের ব্যাপারে, সেটাও লিখতে হবে। যদি এরকম হিন্দি থেকে মানে হিন্দি বলছি কেন, হিস্ট্রি থেকে যদি এরকম কোয়েশ্চেন আসে যে ডিস্টিংগুইশ বিটুইন দ্য ট্রিটমেন্ট অফ উইমেন দ্যাট ওয়াজ ডান ইন এনশিয়েন্ট টাইমস অ্যান্ড হুইচ ইজ ডান অ্যাট নাও ইন ইউর টাইম, এরকম যদি কোয়েশ্চেন আছে, তাহলে তোকে প্রথমে এই এনশিয়েন্ট টাইমে কীরকমভাবে ট্রিটমেন্ট করা হতো সেটা লিখতে হবে, এবং এখন যেটা তুই নিজে দেখছিস সেটার ব্যাপারে লিখতে হবে। এখান থেকে এরকমই কোয়েশ্চেন আসবে। আর এখানে কটা ইম্পর্টেন্ট, যেখানে এই এক্সারসাইজের কোয়েশ্চেন্সগুলো ভালো করে পড়বি, ভালো করে বইটা পড়বি, নিজে বুঝবি, তাহলেই বুঝতে পারবি। খুবই সহজ ব্যাপার। আর নেক্সট যে এই চ্যাপ্টারটা আছে, পরের চ্যাপ্টারটা, এটা অনেকটা বড়, এটা আমি বরঞ্চ পরের দিন পাঠিয়ে দেবো। তুই এটা আপাতত দেখ, ভালো করে পড়ে নিস নিজে।